ঈদের আগের যে লাস্ট ক্লাস ছিল ওই ক্লাসে আমরা ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ করেছিলাম। তো ওখানে আমরা পড়েছিলাম যে ওয়েবসাইট পাবলিশ করতে গেলে 4টা ধাপ মানতে হবে। তার মধ্যে 3টা ছিল ম্যান্ডেটরি, এই 3টা অবশ্যই মানতে হবে ভালোভাবে। এই 3টা না হলে ওয়েবসাইট পাবলিশ করা যাবে না। তো প্রথমটা ছিল ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, একটা ইউনিক নামে ডোমেইন নেম বানাতে হবে। 2 নাম্বার ছিল হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, মানে পেজ ডিজাইন করতে হবে। পেজ ডিজাইন হয়ে গেলে সেখান থেকে ওয়েবসাইট ডিজাইন হবে। 3 নাম্বার হচ্ছে হোস্টিং করা, মানে তোমার ওয়েবসাইটটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে মানুষ খুঁজে পাবে, যেখানে খুঁজে পাবে। আর সবার লাস্টে ছিল হচ্ছে ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করা, ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে কানেক্ট করা। তো 3 নাম্বার পর্যন্ত যে ধাপগুলো এগুলো ম্যান্ডেটরি, এগুলো হতেই হবে। আর 4 নাম্বারটা হলে ভালো, না হলে তেমন সমস্যা নাই, তবে হলে ভালো। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। তো খাতায় লিখে ফেলো ওয়েবসাইটের প্রকারভেদ। তো আমরা যে ওয়েবসাইট গুলো ব্যবহার করি এগুলাকে প্রধানত 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আমরা যে ওয়েবসাইট গুলো সবসময় দেখছি বিভিন্ন সময়ে, এই সবগুলো ওয়েবসাইটের ক্যাটাগরি হচ্ছে 2টা, হয় সেটা স্ট্যাটিক না হলে সেটা ডাইনামিক। স্ট্যাটিক যে ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে তোমার স্থির। স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির, আর ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে গতিশীল। স্ট্যাটিক হচ্ছে স্থির, ডাইনামিক হলো গতিশীল। এখন কোনটা কি সেটা হচ্ছে আমরা পড়ার জন্য একটা পার্থক্য দেখে নেই। পার্থক্যটা যদি দেখি তাহলে একসাথে 2টার মধ্যে কম্পেয়ার করা হয়ে যাবে, 2টার বৈশিষ্ট্য জানা হয়ে যাবে। তো পার্থক্যটার জন্য শীট আছে, তোমাদেরকে শীটটা আমি দিব। তো এইটা না লিখলে চলবে, তবে লিখলে ভালো। এখন যদি লিখতে পারো তাহলে তোমার একবার পড়া হয়ে যাবে। তো আমরা এখন যে জিনিসটা পড়বো, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে তুলনা, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের যে তুলনা সেটা পড়বো। তো তুলনা আমরা কেন পড়তেছি, এইটা পড়লে একসাথে 2টা ওয়েবসাইট সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছো, আমি তাও একটু জুম করে দেই। আচ্ছা, আবার আরো জুম করে দিলাম। দেখো, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের প্রধান যে পার্থক্য সেটা বোঝার জন্য নামটার দিকে খেয়াল করো। স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির, অর্থাৎ যেটা পরিবর্তনশীল না। আর ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, যেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আচ্ছা কেউ কিছু বলেছো কি? আচ্ছা, নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না, একটু উপরে উঠালে ভালো হয়। স্ক্রিনশট দিবা। এই যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্ট্যাটিক শব্দ অর্থ হচ্ছে স্থির, যেটা পরিবর্তনশীল না। আর ডাইনামিক হচ্ছে গতিশীল, যেটা সবসময় পরিবর্তনশীল। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যেটার মান চেঞ্জ হয়। এখন মান বলতে কি, ওয়েবসাইটের মধ্যে থাকে ওয়েব পেজ, আমরা পড়েছিলাম ওয়েবসাইট এর মধ্যে থাকে ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে যে ডেটাগুলো আমরা ইনপুট দেই, ওয়েব পেজের মধ্যে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোর মান যদি সবসময় একই রকম থাকে, অর্থাৎ যেটা হচ্ছে ফিক্সড, সেটাকে বলি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেসব ওয়েবসাইটের ডেটাগুলো রেগুলার বেসিসে চেঞ্জ করা যায়। যেমন ধরো, তোমরা হচ্ছে, আমি তোমাদেরকে এখনই একটা ওইরকম একটা ওয়েবসাইট দেখাচ্ছি। আমরা হচ্ছে লাইভ স্কোরের যে ওয়েবসাইট গুলো আছে, ধরো আমি ক্রিকবাজে গিয়েছি যেখানে আমরা ক্রিকেটের খেলার যে স্কোর গুলো দেখতে পারি। তো এই যে ক্রিকবাজে যাওয়ার পরে, ক্রিকবাজে তোমার হচ্ছে স্ট্রিমিং হয় না, লাইভ স্ট্রিমিং, বলের আপডেট দেয়, প্রত্যেক বলে বলে হচ্ছে তোমার রান দেখায়। ধরো এখানে যে খেলাগুলো হয়, এই যে এখানে বিভিন্ন ধরনের সিরিজ আছে, শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া, হ্যাঁ এরকম বিভিন্ন সিরিজ আছে। সেই সিরিজগুলোতে, এই সিরিজগুলোতে দেখো এখানে বল টু বল আপডেট দেওয়া হয়। যদিও এখন খেলা চলছে না কোনো খেলা, তো খেলা হলে আমরা দেখতে পারি যে প্রত্যেক বলে বলে আপডেট দেয়, 4 ওভার 1 বল, 4 ওভার 2 বল। তো এই যে আপডেট গুলো দেয়, আপডেট দিলে কি হয়, প্রত্যেক বলে বলে রান কিন্তু চেঞ্জ হয়। ধরো তুমি হচ্ছে পানি খাওয়ার আগে দেখলা 4 ওভার 1 বল 10 রান, আর পানি খেয়ে এসে দেখলা 4 ওভার 2 বল হয়ে গেছে 16 রান হয়ে গেছে। তো এই যে তোমার হচ্ছে বলে বলে যে আপডেট গুলো দেয়, তার মানে কি ওয়েবসাইটের তথ্যগুলোকে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ করা লাগছে। এই চেঞ্জের কাজটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে করা যায়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট এটা করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ফিক্সড। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেমন তোমার ব্লগ আছে, বিভিন্ন ধরনের রাইটাররা যে ব্লগ গুলো লিখে, ওই ব্লগের যে আহ, কাঠামো বলো আর যাই বলো সবগুলো কিন্তু একই রকম, সবসময় দেখতে একই রকম। এই ব্লগ যেগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার ফিক্সড ওয়েবসাইট। তো আমি তোমাকে আমার ব্লগটা দেখাচ্ছি, যদিও এটা আমার অনেক আগের ব্লগ।
আরো 5 বছর আগে আমি লিখতাম, এরপরে আর লিখি না। আমার ব্লগটা হচ্ছে 5 বছর, আরো 5 বছর আগের। তো তোমরা তোমরা নিজেরাও চাইলে ব্লগ খুলতে পারো। তোমরা হচ্ছে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, এই যে এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। তোমার জিমেল অ্যাকাউন্টে গিয়ে তোমার জিমেল অ্যাকাউন্টে যাবা, ঠিক আছে? আমার এখানে আমার অন্য অ্যাকাউন্টে হচ্ছে ইয়েটা আছে। আচ্ছা, আমার ওই আইডিটার হচ্ছে, আচ্ছা যাই হোক, এখানে আইডিটা কেন লগ ইন করা নাই, ছিল লগ ইন করা, আমি এখন ওটা আমার মনে নাই আইডি পাসওয়ার্ড, তো কোথায় লিখা আছে হয়তো। তো মোট কথা হচ্ছে তুমি তোমার এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, জিমেলের গেলে ডান পাশে কোনায় এখানে একটা অপশন আছে, এই যে গুগল অ্যাপস। এখানে গুগল অ্যাপসে যাবা, যাওয়ার পরে এখানে দেখবা অনেকগুলো অপশন আছে। তুমি শুধু যখন একটা জিমেলের আইডি ইউজ করো, একটা অ্যাকাউন্ট ইউজ করো, তখন তুমি শুধু এই ইমেল অ্যাকাউন্ট ইউজ করো না, তোমার এর সাথে 8-10টা অ্যাকাউন্ট তোমাকে দেওয়া হয়। সেগুলো কি কি? 8-10টা না, 10-15টা অ্যাকাউন্ট দেওয়া হয়। সেগুলো কি কি? তোমার জিমেল অ্যাকাউন্ট আছে, তারপর গুগল অ্যাকাউন্ট আছে, তারপর গুগল ম্যাপ আছে। ওই একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি গুগল প্লে স্টোরের অ্যাকাউন্ট ইউজ করতে পারতেছো, গুগল নিউজ, গুগল মিট ইউজ করতে পারতেছো, গুগল চ্যাট রুম, চ্যাট করা যায়। তারপর হচ্ছে আহ গুগলের কন্টাক্ট, তোমার মোবাইল নাম্বার এখানে সেভ করে রাখতে পারবা। আমারগুলো যেমন করা আছে গুগল কন্টাক্টে। গুগল ড্রাইভ, তোমার বিভিন্ন ফাইল রাখতে পারবা। গুগল ক্যালেন্ডার, ক্যালেন্ডারে তুমি বিভিন্ন শিডিউল দিয়ে রাখতে পারবা। আমি যেমন মাঝে মাঝে দিয়ে রাখি আমার ক্লাসগুলো, কখন কোন শিডিউলে যখন বেশি ক্লাস থাকে তখন আমি গুগল শিডিউল দিয়ে রাখি। তখন আমার সময়ের আগে একটা ইমেল করে দেয় আমাকে। গুগল ট্রান্সলেটর, সবাই এটা সম্পর্কে জানো। গুগল ফটোতে তুমি ছবি রাখতে পারবা। এরকম করে অনেকগুলো জিনিস আছে। নিচে গেলে গুগল শিট আছে, গুগল ডক আছে। এই যে ব্লগার আছে, এইখানে গিয়ে তুমি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবা। ঠিক আছে? এই ব্লগে গেলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবা। ওখানে গিয়ে তুমি একটা ফ্রি ওয়েবসাইট পাবা। জাস্ট আমার এই এই জিমেইল আইডিতে ব্লগ নাই। জাস্ট তুমি এখানে ক্রিয়েট ইউর ব্লগ লিখলে, ধরো তোমার ক্রিয়েট করার অপশন আসবে। আসলে তুমি একটা ফ্রি ওয়েবসাইট পাবা। ঠিক আছে? তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তুমি একটা ফ্রি ওয়েবসাইট পাবা। তো আমার অন্য একটা জিমেইল অ্যাকাউন্টে একটা ব্লগ আছে। ওই ব্লগ গুলো হচ্ছে ডাইনামিক হয় না, এগুলো হচ্ছে ফিক্সড হয়, মানে স্থির। শুধু ভিতরে লেখাগুলো তুমি চেঞ্জ করবা, কিন্তু বাকি সব যে ডিজাইন ডিজাইন এগুলো মোটামুটি ফিক্স। তো যারা ফ্রি ওয়েবসাইট বানাতে চাও বা ফ্রি ওয়েবসাইট ইউজ করতে চাও, তারা হচ্ছে তোমার জিমেইলে গিয়ে ব্লগ ব্লগ যেটা আছে সেটাতে গেলে তুমি মোটামুটি একটা ফ্রি ওয়েবসাইট ইউজ করতে পারবা। এই বিষয়ে কোনো হেল্প লাগলে আমাকে বললো, আমি করবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে যেসব ওয়েবসাইট গুলো দেখি পরিবর্তনশীল, তথ্য চেঞ্জ হচ্ছে, সেই সব ওয়েবসাইট গুলো হচ্ছে তোমার ডাইনামিক, আর যেগুলো হচ্ছে চেঞ্জ হয় না সেগুলো হচ্ছে স্ট্যাটিক। তাহলে প্রথমে আমাদের সংজ্ঞা লিখতে হবে। তো আমরা সংজ্ঞা লেখার পরে বলতে পারবো যে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে থিম আর কন্টেন্ট ফিক্স থাকে। মানে কন্টেন্ট গুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল হয় না। কিন্তু এখানে থিম আর কন্টেন্ট রান টাইমে পরিবর্তনশীল, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে পারে। এখানে থিম আর কন্টেন্ট পরিবর্তনশীল, আর এখানে থিম আর কন্টেন্ট ফিক্স থাকে। চেঞ্জ করা যায় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর। আর স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে বেশি নিরাপদ, আর ডাইনামিকটা হচ্ছে কম নিরাপদ। এর কারণটা হচ্ছে, মনে করো, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। ধরো তুমি তোমার হচ্ছে, আমরা সবাই ধরো একটা রুমে বসে আছি। তো সেখানে মেইন ডোরটা আমরা বন্ধ করে রাখছি। তো যদি আমাদের মেইন ডোর বন্ধ থাকে, সেক্ষেত্রে বাইরের কারো রুমে চলে আসার পসিবিলিটি কম, কারণ আমাদের মেইন দরজাটা বন্ধ। এখন ধরো আমাদের মধ্যে 2-4 জন বারবার যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, বাইরে যাচ্ছে আসতেছে, এরকম করতেছে। ওই সময় কিন্তু হঠাৎ করে কেউ একজন চলে আসতে পারে রুমের ভিতরে, কারণ দরজাটা বারবার ওপেন বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে বন্ধ হচ্ছে। তো এরকম স্ট্যাটিক ওয়েবসাইটটা যেহেতু ফিক্সড, আমরা যেহেতু এটাতে চেঞ্জ করতেছি না তথ্য, সেই জন্য স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে বেশি নিরাপদ। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট যেহেতু প্রত্যেক মুহূর্তে এটা আপডেট হচ্ছে, কোডিং হচ্ছে, তোমার এটার সমস্যা ফিক্স করা হচ্ছে, এই জন্য এখানে কি করতে পারে, চাইলে হ্যাকাররা এখানে চলে আসতে পারে, তথ্যগুলো হ্যাক করে নিতে পারে, অথবা ওয়েবসাইটের কন্ট্রোল নিয়ে নিতে পারে। এই জন্য স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে বেশি নিরাপদ, ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে কম নিরাপদ। কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ছোটখাটো ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়, কারণ এখানে তথ্য কম রাখা যায়, তথ্য কম আপডেট করা যায়, এবং হচ্ছে এখানে যেহেতু প্রতিনিয়ত আপডেট করা যায় না তথ্য, সেই জন্য মানুষ হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটটা বেশি ব্যবহার করে। বর্তমান সময়ে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বেশি ব্যবহৃত হয়, এটা হচ্ছে জনপ্রিয়, কারণ এখানে সুবিধাগুলো অনেক বেশি। আচ্ছা, তারপরটা হচ্ছে, যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ফিক্সড, তথ্য লাগে না, এক্সট্রা কোনো তথ্য কানেক্ট করা লাগে না, সেই জন্য স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে ডেটাবেজের দরকার হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ লাগবে। একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো খেলাধুলার কথা যদি বলি, প্রত্যেক বলে বলে আপডেট আসতেছে, তাহলে প্রত্যেক বলে বলে এই তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটা ডেটাবেজ দরকার।
ডেটাবেস ছাড়া তো ডেটাকে কন্ট্রোল করা যায় না, ম্যানেজ করা যায় না। ওই ডেটাকে ম্যানেজ করার জন্য ডেটাবেস দরকার হয়, যেটা ডাইনামিকে লাগবে, কারণ ডাইনামিকের ওয়েবসাইটের তথ্যগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। এই জন্য ডাইনামিক ওয়েবসাইটে কি লাগে, ডেটাবেস লাগে। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা একেবারে সহজ, জাস্ট শুধু এইচটিএমএল দিয়ে করা যায়, শুধু এইচটিএমএল দিয়ে করা যায়। আমরা যে এইচটিএমএল শিখতেছি এটা দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট ভালোভাবে তৈরি করা যাবে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এক্সপার্ট হওয়া লাগবে, এক্সপার্ট হওয়া লাগবে। ইভেন হচ্ছে তোমার শুধু এইচটিএমএল দিয়ে হবে না, এইচটিএমএল এর সাথে আরো হাই লেভেলের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। ওই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সহজ, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা কঠিন। কারণ হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে এক্সপার্ট লোক লাগে, স্ট্যাটিক ওয়েবসাইট এক দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়, এইচটিএমএল বা সিএসএস এগুলোর সাহায্যে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের জন্য একাধিক ল্যাঙ্গুয়েজ লাগে, সেগুলো হচ্ছে পিএইচপি, এএসপি, জেএসপি, তারপর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, জাভা। তো ডাইনামিকের জন্য প্রচুর ল্যাঙ্গুয়েজ দরকার হয়, কারণ এটা গতিশীল, ওখানে প্রচুর কাজ থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডেটাবেস থাকে, ডেটাবেস যেখানে থাকবে সেখানে হচ্ছে ওখানে অনেক কাজ বেড়ে যায়। তো তোমাদেরকে এমসিকিউর জন্য এই 7 নাম্বার পয়েন্টটা ভালোভাবে পড়তে হবে। ধরে নাও এখান থেকে 1 নাম্বার আমাদের পরীক্ষায় কমন পড়বে, এটা ধরে রেখেই পড়বা। এখান থেকে 1 নাম্বার শিওর, এমসিকিউ তে এখান থেকে প্রশ্ন থাকবেই, মাস্ট। তো 7 নাম্বার থেকে একটা এমসিকিউ থাকবে। আর সরাসরি রান করে মানে হচ্ছে, যেহেতু আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে বাড়তি কোনো তথ্য থাকে না, জাস্ট ওয়েবসাইটের যে তথ্যগুলো সেগুলাই, এগুলোর জন্য আলাদা করে কোনো সার্ভার দরকার হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের জন্য তোমার এটা রান করা হতে হবে সার্ভারের অ্যাপ্লিকেশনে। মানে মানে হচ্ছে ধরো, কিভাবে বুঝাবো তোমাদেরকে। মনে করো তোমার ওয়েবসাইটটা হোস্টিং করে কোনো একটা সার্ভারে রাখছো। এখন এই যেহেতু এটার সাথে অনেকগুলো ডেটাবেস কানেক্টেড, অনেকগুলো বিষয় কানেক্টেড, তখন ওই অ্যাপ্লিকেশনটা ওই সার্ভারের মধ্যেই রান করানো হবে। ওখান থেকে তুমি যখন সার্চ করবা ওই সার্ভারের মধ্যে থেকে এটা আসবে, ওই সার্ভারে থাকা অবস্থায় তোমার এটা রান করবে বা চলবে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে কি হবে, ওখান থেকে লিঙ্কটা দিয়ে সরাসরি তোমাকে পাঠিয়ে দিবে, ওয়েবসাইটটা তোমার কাছে চলে আসবে। কারণ হচ্ছে এখানে এটাতে মেমোরি কম থাকে। ওই ওয়েবসাইটে যখন তুমি যখন সার্চ করবা তখন এটা তোমার ইয়েতে, তোমার ব্রাউজারে এসে সে হচ্ছে রান করবে। আর ওইখানে কি হবে, সার্ভারে থাকেই রান করাতে হবে। কারণ হচ্ছে ওইখানে যেহেতু প্রচুর ডেটাবেস আছে, প্রচুর এর সাথে কানেক্টেড অনেক জিনিসপত্র আছে, সেই জন্য শুধু ব্রাউজার এটা রান করতে পারে না। কিন্তু আমরা এটা দেখে বুঝবো না এটা কোথায় রান করতেছে, যারা আমরা ইউজার, যারা ব্যবহার করবো, তারা আমরা বুঝবো না এটা কোথায় রান করতেছে। আমাদের দরকার শুধু পেজটা দেখা। তো এই হলো তোমার স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এখানে আমি একেবারেই মূল যে পার্থক্যগুলা, আমি হচ্ছে মূল যে পার্থক্যগুলো সেগুলো এখানে নোট করে দিয়েছি। এখন এটার মধ্যে কার কি প্রশ্ন আছে বলো, আমি একটু শুনি। স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা 3 নাম্বারের জন্য আসতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো 2 নাম্বারের জন্য আসে। 2 নাম্বারের জন্য আসলে 4টা পয়েন্ট লিখবা, আর 3 নাম্বারের জন্য আসলে 6টা পয়েন্ট লিখবা। তো বলো এটা নিয়ে কার কি প্রশ্ন আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা এডিসন, তুমি কি বুঝতে পেরেছো এডিসন? আচ্ছা এডিসন মেসেজ করেছে। আচ্ছা ঠিক আছে। নিশাদ বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা মেহরিন বুঝতে পেরেছো? মেহরিন, তারপর রাতুল। Sir. আচ্ছা মেসেজ করেছি। আচ্ছা মেলভিন, Yes, sir. তারপর মুসলিম। আচ্ছা আজকে উপস্থিত অনেক কম, ঠিক আছে। তো এটা গেল স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। তো মোটামুটি আমরা থিওরি পার্টের অনেক কিছু করে ফেলেছি। থিওরি পার্টের আরেকটা পার্ট বাকি আছে যেটা আমরা পরে পড়বো। হ্যাঁ, পরে পড়বো। এর পরের পার্টটা আমি তোমাদের জাস্ট জানা রাখি কি, যাতে তোমাদের যেন মনে থাকে। এরপরে যে পার্ট আছে ওয়েবসাইটের প্রকারভেদ, মানে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। আমরা তো আজকে ওয়েবসাইটের প্রকারভেদ করলাম। এরপর আসতে হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর প্রকার। ওয়েবসাইট গুলো বিভিন্ন কাঠামো হতে পারে, এগুলো আপাতত আমাদের এখন না জানলে চলবে। আমরা এইচটিএমএল ট্যাগ গুলো শেষ করার পর হচ্ছে কাঠামোগুলো পড়বো। ওয়েবসাইট কাঠামো হচ্ছে আমরা পড়বো, তার আগে হচ্ছে আজকে আমরা এইচটিএমএল ট্যাগ সম্পর্কে যাবো। অর্থাৎ আমরা আজকে প্র্যাকটিক্যাল পার্টে চলে যাচ্ছি সরাসরি। আজকে আমরা প্র্যাকটিক্যাল পার্টটাতে চলে যাব। প্র্যাকটিক্যাল পার্ট সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা আজকে নেই। তো তোমরা যেটা করবা, তোমাদের গ্রুপে আমি একটা ভিডিও দিব আজকে ক্লাস শেষ করে। এরপর আমার ক্লাস আছে, ওটা শেষ করে তোমাদের গ্রুপ একটা ভিডিও দিব, ছোট একটা ভিডিও। সেটা হচ্ছে তোমার ওটা দেখে তোমরা তোমাদের মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড দিবা, মোবাইলে তাহলে প্র্যাকটিস করতে পারবা। আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তাদের অ্যাপস দরকার নাই, তারা ল্যাপটপে এমনিতেই ওখানে বিল্ট ইন করা সফটওয়্যার আছে নোটপ্যাড, সেটা দিয়ে তোমরা করতে পারবা। তো এইচটিএমএল কি তো আমরা জানি, আগেই করেছি। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো
তো এটা হচ্ছে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, যেটার সাহায্যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এইচটিএমএল সাহায্যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করি? ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। তো এইচটিএমএল এর সাহায্যে মূলত আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করি। এইচটিএমএল এর সাহায্যে আমরা তৈরি করি কি? স্ট্যাটিক ওয়েবসাইট। এখন এইচটিএমএল টা কেন আমরা ব্যবহার করি? এটার বাড়তি কিছু সুবিধা আছে। ওই সুবিধাগুলোর জন্য কিন্তু আমরা এইচটিএমএল টা ব্যবহার করি। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে হচ্ছে ক নাম্বারের জন্য আসতেও পারে। ঠিক আছে, এটা একটি স্ক্রিনশট দিয়ে রাখো। এইচটিএমএল এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা শেখা খুবই সহজ। যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এর আশেপাশে যত ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে এটা সবচেয়ে সহজ। এটা শেখাটা সহজ, এটা সাজানোটা সহজ, মানে ফরম্যাট করা সহজ। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে কোনো ধরনের ব্রাউজার এটা রান করে। ধরো তুমি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছো বা ওপেরা মিনি ইউজ করতেছো, যে কোনো ব্রাউজার ইউজ করো না কেন সব জায়গাতে এর সাপোর্ট করে। এই জন্য এটা বেশি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে তৈরি করা যে কোনো ডকুমেন্ট। তুমি এইচটিএমএল এর সাহায্যে যখন কোনো কিছু তৈরি করবা তখন সেটা ডকুমেন্ট হয়ে যাবে। তো এইচটিএমএল এর সাহায্যে তৈরি করা ডকুমেন্ট গুলা হচ্ছে কি হয়, এগুলা লোড হইতে সময় কম নেয়। লোড হইতে সময় কম নেয় কেন? কারণ হচ্ছে এইচটিএমএল এর মেমোরি কম নেয়। এইচটিএমএল জাতীয় ডকুমেন্ট গুলো মেমোরি অনেক কম নেয়, তাই লোড হতে সময় কম নেয়। আর হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে যখন কোনো ফাইল তৈরি করবা, এগুলো মেইনটেইন করা অনেক সহজ, খুব ইজিলি তুমি মেইনটেইন করতে পারবা। আর এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সব জায়গায় এটা ব্যবহার করা যায়, সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে এবং এটা ব্যবহার করা সহজ। এই জন্য বলা হয় এটা ইউজার ফ্রেন্ডলি। আর একটু আগে বললাম যেহেতু মেমোরি সে কম নেয়, তার মানে এটা খরচ সে কম নেয়, মানে সে খরচ কম করায়। এগুলো মোটামুটি এইচটিএমএল সুবিধা। এগুলো তোমরা পড়লে, এইচটিএমএল সম্পর্কে পড়াশোনা করলেই তোমরা এই পয়েন্ট গুলো এমনিতেই তোমাদের সামনে আসতো। তো আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো এইচটিএমএল কেন আমরা ব্যবহার করব। যদি বলা হয় এইচটিএমএল বর্তমান সময় খুব জনপ্রিয় একটা ভাষা, বা এইচটিএমএল বর্তমান সময় ব্যবহৃত একটা ভাষা, অনেক বেশি ব্যবহৃত একটা ভাষা, যদি এই ধরনের কোনো কথাবার্তা বলে, তখন এই পয়েন্ট গুলো সুন্দর করে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তো এটা সুন্দর করে তোমরা খাতায় নোট করবা। তো আমরা আজকে আমাদের প্র্যাকটিক্যাল পার্টে চলে গেলাম, আমরা যেটার জন্য এতদিন ধরে সবাই ওয়েট করছি। আমরা ওয়েবসাইট সবাই তৈরি করা শিখবো প্র্যাকটিক্যালি। তো এই প্র্যাকটিক্যাল পার্টে হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগ গুলো দেখবো। এইচটিএমএল ট্যাগ গুলো কিভাবে থাকে, এইচটিএমএল ট্যাগ গুলো তুমি কিভাবে চিনবা এটা একটা ট্যাগ। এইচটিএমএল ট্যাগ চেনার উপায় হচ্ছে তোমার, এইচটিএমএল ট্যাগ গুলো হচ্ছে ট্যাগ গুলোতে দুইটা প্রধান অংশ থাকবে। একটা হচ্ছে ওপেনিং অংশ আর একটা হচ্ছে ক্লোজিং অংশ। একটা হচ্ছে ওপেনিং পার্ট, একটা হচ্ছে ক্লোজিং পার্ট। দেখো এখানে পি একটা ট্যাগের নাম, এটা হচ্ছে এই পি ট্যাগের ওপেনিং পার্ট, আর এটা হচ্ছে পি ট্যাগের ক্লোজিং পার্ট। ওকে, এটা প্রথম অংশটা হচ্ছে পি ট্যাগের ওপেনিং পার্ট, এটাকে বলা হয় ক্লোজিং পার্ট। তার মানে এটাকে বলবো আমরা ওপেনিং ট্যাগ, আর লাস্টের অংশটাকে বলবো আমরা ক্লোজিং ট্যাগ বলবো। আর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশটা থাকবে এটাকে বলা হবে কন্টেন্ট। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হবে কন্টেন্ট। কন্টেন্ট থাকলো। আর এই সবটাকে নিয়ে আমরা বলি এইচটিএমএল এর এলিমেন্ট। মানে তোমার একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সেটাকে বলা হয় এইচটিএমএল এর এলিমেন্ট। এইচটিএমএল এর এলিমেন্ট। এখন এই ওপেনিং ট্যাগ কি থাকে? ওপেনিং ট্যাগের মধ্যে এই যে একটা গ্রেটার দেন একটা লেস দেন চিহ্ন থাকে, তার মধ্যে হচ্ছে ওপেনিং ট্যাগটা থাকে। আবার ক্লোজিং ট্যাগও কি থাকে? একটা গ্রেটার দেন একটা লেস দেন চিহ্ন থাকে, তার সাথে একটা স্ল্যাশ থাকে, একটা স্ল্যাশ থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ। এই স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা ক্লোজ করব। তো তোমরা খেয়াল করে দেখবা যে যত ট্যাগ আছে, যেখানে ক্লোজিং ট্যাগ আছে সেখানে একটা করে স্ল্যাশ দেওয়া আছে। তো স্ল্যাশ দেওয়া থাকলে বুঝতে হবে এটা হচ্ছে ক্লোজিং। যখনই কোনো ট্যাগ ওপেন করবা তখনই অবশ্যই তাকে ক্লোজ করতে হবে। যদি কোনো ট্যাগ তুমি ওপেন করো তখনই তাকে কি করতে হবে? ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি দেখলাম? এইচটিএমএল এলিমেন্ট দেখলাম। তো এটা নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করি সামনে। দেখো এখানে আহ বাড়তি কিছু অংশ আছে যেগুলো আমরা ক্লাসে পড়ার সময় পড়বো। ধরো কোনো একটা ট্যাগ, এখানে খেয়াল করে দেখবা ওপেনিং ট্যাগের ভিতরে বাড়তি কিছু লেখা টেখা আছে। এখানে H1 হচ্ছে একটা ট্যাগের নাম, ভালো করে খেয়াল করো, H1 একটা ট্যাগের নাম। কিন্তু ট্যাগটা শুরু হয়েছে এইখানে, এটুক এটুক হচ্ছে তার ওপেনিং পার্ট। ওপেনিং পার্ট অর্থাৎ এই যে লেস দেন আর গ্রেটার দেন চিহ্নটা যেখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু, যেখানে এটা শেষ হবে ততটুকু হচ্ছে ওপেনিং পার্ট। তাহলে এটুকু হচ্ছে ওপেনিং পার্ট। আবার এই যে এই অংশটা লাস্টে সেম H1 ট্যাগটাকে আমরা ক্লোজ করছি, H1 ট্যাগটাকে আমরা ক্লোজ করছি কি দিয়ে? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তাহলে এইটা হচ্ছে তার ক্লোজিং পার্ট। মাঝখানে যেটা আছে, এই ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। আর আমরা সবটাকে বলছি এই শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর এলিমেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সবটা হচ্ছে এইচটিএমএল এর এলিমেন্ট। এখন বাড়তি কিছু জিনিস আসবে, যেমন হচ্ছে কখনো কখনো ট্যাগের মধ্যে
বাড়তি অ্যাট্রিবিউট আসবে, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, তার বেশিও আসতে পারে। ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আসতে পারবে, কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট আসতে পারবে না। ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আসবে, অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। মানে অ্যাট্রিবিউটের নেমটা তোমার প্রথমে লিখবা, লিখার পরে ইকুয়াল চিহ্ন দিবা, দিয়ে ইনভার্টেড কমার ভিতরে যেটা লিখবা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এখন দেখে একটু কঠিন মনে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন তুমি এটা করবা তখন দেখবা খুবই সহজ। এখানে এত কিছু আর তোমার মনে রাখতে হবে না, তখন তখন এই নামগুলো তোমার এমনিতে মাথায় চলে আসবে। যেমন আমরা যখন ছোটবেলা ক্লাস 6-এ বা 7-এ যখন সূত্র শিখেছিলাম a+b² a-b², তখন আমাদের মনে হতো যে এই সূত্র কিভাবে মুখস্থ রাখবো, এগুলো কিভাবে মুখস্থ রাখবো, এটা কাছে লাগাবো কোথায়। কিন্তু একটা সময় দেখো তোমরা সূত্র কিন্তু আর মুখস্থ করা লাগে না, এগুলো অ্যাপ্লাই করতে করতে একটা সময় সূত্রগুলো একবার মাথায় গেঁথে গেছে। তো এইচটিএমএল এর ট্যাগ গুলো এরকমই, প্রথমে জাস্ট একবার তোমার সাথে পরিচয় হতে হবে, পরিচয় হয়ে গেলে তারপর দেখবা ট্যাগ গুলো ব্যবহার করা একবার সহজ। তখন সেগুলো হচ্ছে দেখবা ইজিলি মনে থাকতেছে। তো আমি আবার একটু সামারি দেই, যে ওপেনিং ট্যাগের মধ্যে বাড়তি একটা অংশ থাকতে পারে। এই বাড়তি অংশটাকে কি বলবো আমরা? এই বাড়তি অংশটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকবে। প্রথম অংশটাকে বলা হবে অ্যাট্রিবিউট নেম, এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমার ভিতর যেটা থাকবে সেটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউটের মান। তো অ্যাট্রিবিউটের কাজটা কি? কাজটা হচ্ছে কখনো কখনো কোন একটা ট্যাগের মানে ট্যাগ দিয়ে আমরা ওই ট্যাগের বা কোন একটা কাজকে আমরা প্রকাশ করতে পারবো না। প্রকাশ করতে না পারলে বাড়তি যে জিনিসগুলো আছে ওই বাড়তি বিষয়গুলোকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করব? অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করব, অ্যাট্রিবিউট ব্যবহার করব। কোন একটা ট্যাগ দিয়ে যদি বৈশিষ্ট্য প্রকাশ করা না যায় তখন হচ্ছে আমরা কি করব? অ্যাট্রিবিউট ভ্যালুটা ইউজ করব বা অ্যাট্রিবিউটটা ইউজ করব। এখন আমরা যে ট্যাগ গুলো বললাম এই ট্যাগ গুলো হচ্ছে দুই ধরনের। আমরা এতক্ষণ যতগুলো ট্যাগ নিয়ে কথা বললাম এই সবগুলো ট্যাগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে খাতায়। কি লিখবা? যে এইচটিএমএল ট্যাগ দুই ধরনের। এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, একটা হলো কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, এক নম্বর হলো কন্টেইনার ট্যাগ, দুই নম্বর হলো নন কন্টেইনার ট্যাগ। এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, এক নম্বর হলো কন্টেইনার ট্যাগ আর দুই নম্বর হচ্ছে নন কন্টেইনার ট্যাগ। আচ্ছা, কন্টেইনার ট্যাগের সংজ্ঞা লিখে ফেলো সবাই। কন্টেইনার ট্যাগের সংজ্ঞা লিখে ফেলো, কন্টেইনার ট্যাগের সংজ্ঞা। কন্টেইনার ট্যাগের সংজ্ঞা লিখো। যেসব ট্যাগের ওপেনিং ক্লোজিং, ওপেনিং লিখে কমা দিবা, যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং ও কন্টেন্ট থাকে। কি লিখছো? যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং ও কন্টেন্ট থাকে, যেসব ওপেনিং কমা ক্লোজিং ও কন্টেন্ট থাকে তাদের কন্টেইনার ট্যাগ বলে। যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং ও কন্টেন্ট থাকে তাদের কন্টেইনার ট্যাগ বলে। যেসব ট্যাগের ওপেনিং কমা ক্লোজিং ও কন্টেন্ট থাকে তাদের কন্টেইনার ট্যাগ বলে। এইখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা এই এক্সাম্পল গুলো খাতায় লিখে ফেলো তাড়াতাড়ি করে। যদিও কন্টেইনার ট্যাগের এক্সাম্পল লেখা ইম্পর্টেন্ট না, কারণ হলো অল্প কিছু ট্যাগ হচ্ছে নন কন্টেইনার ট্যাগ, আর ওই নন কন্টেইনার ট্যাগ বাদে যা কিছু আছে ওই সব হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাই কন্টেইনার ট্যাগ আলাদা করে কি করতে হয় না? লিস্ট করতে হয় না। কন্টেইনার ট্যাগ আলাদা করে লিস্ট করতে হয় না। অল্প কিছু যে নন কন্টেইনার ট্যাগ আছে ওগুলা বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এই কন্টেইনার ট্যাগের লিস্ট গুলো, এক্সাম্পল যেগুলো দিচ্ছি সেগুলা একটু খাতার মধ্যে লিস্ট করে নাও। ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে টাইটেল আছে, তারপর হেডিং ট্যাগ আছে H1, তারপর হচ্ছে H2, তারপর হচ্ছে পি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো এই কয়টা ট্যাগ তোমরা জাস্ট এক্সাম্পল গুলো লিখে রাখো, আর এরপরে হচ্ছে নন কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা লিখো। আমি বলি নন কন্টেইনার ট্যাগের সংজ্ঞাটা খাতে লিখে নাও। তাহলে নন কন্টেইনার ট্যাগের সংজ্ঞা হবে যেসব ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না।
কি লিখবো? যেসব ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না যেসব ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না তাদের নন কন্টেইনার ট্যাগ বা এমটি ট্যাগ বলে। এই নন কন্টেইনার ট্যাগের আরেকটা নাম হচ্ছে এমটি ট্যাগ, মানে খালি ট্যাগ। কি লিখছি? যেসব ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ও কন্টেন্ট থাকে না তাদের নন কন্টেইনার ট্যাগ বলে বা এমটি ট্যাগ বলে। এমটি মানে খালি, যেহেতু কন্টেন্ট নাই এই জন্য এগুলোকে বলা হয় খালি ট্যাগ। যেহেতু কন্টেন্ট নাই সেই জন্য এগুলোকে বলা হয় খালি ট্যাগ। আচ্ছা, নন কন্টেইনার ট্যাগ গুলো কোনগুলা? এই নন কন্টেইনার ট্যাগ গুলো ঝাড়া মুখস্থ করতে হবে। এখান থেকে পরীক্ষায় 1 নাম্বার থাকবে, এটা নিশ্চিত। কারণ এইচটিএমএল থেকে যতগুলো এমসিকিউ করে পরীক্ষায়, 4টা বা 5টা বোর্ড পরীক্ষায়, এই 5টার মধ্যে একটা এমসিকিউ থাকে নন কন্টেইনার ট্যাগ নিয়ে। এরকম করে বলবে যে নিচের কোনটি নন কন্টেইনার ট্যাগ নয়, বা নিচের কোনটি নন কন্টেইনার ট্যাগ, বা নিচের কোনটি কন্টেইনার ট্যাগ, এভাবে করে একটা প্রশ্ন তোমাকে দিবে। এই জন্য তোমাকে মুখস্থ করতে হবে নন কন্টেইনার ট্যাগের নামগুলা। এখানে আমি যে কয়টা ট্যাগ দেখতে পাচ্ছি ডান পাশে, এই সবগুলো হচ্ছে নন কন্টেইনার ট্যাগ, এর বাইরে কিন্তু নন কন্টেইনার ট্যাগ নাই। এই জন্য তোমাকে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আর কন্টেইনার ট্যাগ যেগুলো আছে, কন্টেইনার ট্যাগের কোনো শেষ নাই, হাজার হাজার কন্টেইনার ট্যাগ আছে। তাই কন্টেইনার ট্যাগ মুখস্থ করে তুমি পারবা না। অল্প কয়টা নন কন্টেইনার ট্যাগ বাদে যা আছে বাকি সব হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে এই নন কন্টেইনার ট্যাগ গুলো এখানে যেভাবে লিখছে আমরা পরীক্ষাতে সেভাবে লিখবো না, আমরা পরীক্ষাতে এইভাবে লিখবো। ধরো আমি লিখলাম হচ্ছে, মনে করো হচ্ছে মেটা, META, মেটা, এই শেষ, এটুকি ট্যাগ, আর কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে লিঙ্ক, শেষ, আর কিছু লিখতে হবে না। তারপর ধরো হচ্ছে তোমার বিআর মানে হচ্ছে ব্রেক। প্রত্যেকটা কাজ যেগুলো দরকার হবে সেগুলো আমরা শিখবো, এই জন্য এগুলো নিয়ে আমার কথা বলছি না এখন। বিআর, তারপর ধরো হচ্ছে HR, এইভাবে হচ্ছে লিখা হয়। কিন্তু তোমার যখন হচ্ছে কন্টেইনার ট্যাগ তুমি লিখবা তখন হচ্ছে লিখতে হবে এভাবে। ধরো পি হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, পি, তো আমরা একটা কন্টেইনার ট্যাগ এখানে লিখি। তো পি ট্যাগের এখান থেকে শুরু হবে, মাঝখানে তোমার কিছু লিখতে হবে। কি লিখতে হবে? কন্টেন্ট তুমি লিখবা, লিখার পরে যখন কন্টেন্ট লেখা শেষ হয়ে যাবে তখন তুমি পিটাকে ক্লোজ করে দিবা। এটা হলো একটা কন্টেইনার ট্যাগ। আর নন কন্টেইনার ট্যাগ গুলো শুধু কি করতে হবে? শুধু ওপেনিং পার্টটা লিখতে হবে, বাকি আর কিছু লিখতে হবে না। শুধু ওপেনিং পার্ট লিখতে হবে, বাকি কিছুই লিখতে হবে না। এইটুকের মধ্যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এখানে বলো। স্যার বি আর যে লিখলাম ওখানে ডট ডট কেন দিলাম না? আচ্ছা, এখানে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে এই ট্যাগ লেখার পরে আমাদের আরো অনেক কাজ করতে হয়, ঠিক আছে? এই জন্য দিচ্ছি, আসলে এটা আর বিশেষ কোনো উদ্দেশ্য নাই। তো আমরা ডট ডট এখানে দিই না, প্র্যাকটিক্যালি আমরা ডট ডট দিই না, এই চিহ্নগুলো ইউজ করি না। প্র্যাকটিক্যালি আমরা এগুলো ইউজ করি না, ঠিক আছে? এগুলো কিছু ইউজ করতে হবে না, শুধু আমরা হচ্ছে ট্যাগটা দিব, আর বাকিগুলো কিছুই লাগবে না। ঠিক আছে, শুধু আইএনজি লিখবো, লেখার পরে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, এটা দিয়ে চিহ্ন দিব, ব্যাস কাজ হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, ওগুলো দরকার নেই। অন্য কারো প্রশ্ন থাকলে বলো। স্যার কন্টেন্ট কোনটা? কন্টেন্ট হচ্ছে ট্যাগের মাঝখানে। ধরো মনে করো তুমি হচ্ছে একটা প্যারাগ্রাফের নাম লিখবা বা একটা প্যারাগ্রাফ লিখবো মনে করো। তো প্যারাগ্রাফটা হচ্ছে এরকম, টি স্টল প্যারাগ্রাফের নাম। প্যারাগ্রাফের নাম হচ্ছে টি স্টল। এখন তুমি চাচ্ছ একটা প্যারা করতে, একটা প্যারা বানাবা। তো প্যারার মাঝখানে তুমি লিখবা টি স্টল। এই যে তুমি প্যারাগ্রাফের মাঝখানে যে প্যারাটা করলা, ওই প্যারাটা হচ্ছে তোমার এখানে কন্টেন্ট। অর্থাৎ ওপেনিং ট্যাগ আর হলো ক্লোজিং ট্যাগ, এই দুইটার মাঝখানের যে অংশটা থাকবে
এই অংশটাকে বলবো আমরা কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আর কারো প্রশ্ন? এই শব্দগুলো আমি বারবারই বলবো, শুধু কি নন কন্টেনার দিয়েই স্যার শুধু কি নন কন্টেনার দিয়ে কি এক্সামে কোশ্চেন আসে নাকি কন্টেনার দিয়েও আসে? দিয়ে আসতে পারে। আমি তোমাকে হচ্ছে পরে এমসিকিউ পড়ানোর সময় ওদের এমসিকিউ পড়াবো, তখন তোমাদের দেখাবো না কিভাবে প্রশ্নগুলো করে, অথবা আমি তো এমসিকিউ পরীক্ষা নিবই, তখন তোমরা প্রশ্নের প্যাটার্ন পাবা। ধরো 4টা হচ্ছে অপশন আছে, তার মধ্যে 3টা দিল কন্টেইনার, একটা দিল নন কন্টেইনার, দিয়ে তোমাকে বলো নিচের কোনটা নন কন্টেইনার ট্যাগ, তার মধ্যে দুইটা মিক্স করে দিয়ে ফেলছে। আবার বলতে পারো হচ্ছে 3টা ধরো নন কন্টেইনার, একটা হচ্ছে কন্টেইনার, বলো নিচের কোনটা কন্টেইনার ট্যাগ। এভাবে করে প্রশ্ন আসতে পারে, কোনটা কন্টেইনার, কোনটা নন কন্টেইনার, কোনটা কন্টেইনার না, কোনটা নন কন্টেইনার না, এই 4 কম্বিনেশনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, তো তোমরা যেটা করবা এখন, ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা এখনই জয়েন দিবা, কারণ তোমাদের আজকে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি একটু পরিচয় করে দিই, আজকে জাস্ট পরিচয় করবো, তারপর তোমরা হচ্ছে বাসায় গেলে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো তোমরা আপাতত এই এই লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমরা বাসায় একটু দেখো, এগুলো আমরা ধীরে ধীরে সবগুলাই পড়বো। আপাতত জাস্ট একটু দেখার জন্য, বাসায় দেখলে তোমরা একটু অ্যাডভান্টেজ পাবো, পরের ক্লাসগুলোতে একটু সুবিধা হবে বুঝতে। না দেখলে সমস্যা নাই, তবে দেখলে বেশি ভালো হয়, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে হচ্ছে যে ট্যাগগুলো আমরা বেশি ব্যবহার করব তার মোটামুটি একটা তালিকা আছে। এই লিস্ট তোমাকে মুখস্থ করতে হবে না, আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন দেখবে এগুলো এমনিতেই মাথায় চলে আসবে, আলাদা করে মুখস্থ করার দরকার হবে না। তো একটা স্ক্রিনশট দিয়ে ফেলো এটা, এরপর পরের স্লাইডটাকে স্ক্রিনশট দাও। এই স্লাইডের অনেক কিছু আগের স্লাইডে আছে, তারপরে হচ্ছে এখানে একটু সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। তো ক্লাসটা কেটে দিচ্ছি আমি, ক্লাসটা কেটে আমরা আবার জয়েন দিব, 40 মিনিট হয়ে গেছে, তোমরা সাথে সাথে জয়েন দিও।